Welcome, students. This is part 5 of Karma by Khushwant Singh. Let's go to the text. Here, Bill, he shouted, "One here." It means quick, শিগগির এখানে এসো। Bill, he shouted, সে চিৎকার করে বলল, "One here." এখানে একটা আসন ফাঁকা রয়েছে। His companion came up, also looked in, and looked at Sir Mohan. তার সঙ্গী এগিয়ে এলো, ভেতরেও দেখলো এবং স্যার মোহনকে তাকালো বা স্যার মোহনের দিকে তাকালো। "Get the nigger out," he muttered to his companion. Nigger means a negro অর্থাৎ কৃষ্ণাঙ্গ। He muttered to his companion, মাটার অর্থাৎ বিড়বিড় করে বলা। তারপরে সে তার সঙ্গীকে বলল, এই কৃষ্ণাঙ্গকে বের করে দাও। They opened the door, তার দরজা খুলল, and turned to the half smiling, half protesting স্যার মোহন। তারপর তার দরজা খুলল এবং ভেতরে স্যার মোহনের দিকে ফিরল, যার মুখটা কেমন ছিল? হাফ স্মাইলিং, হাফ প্রোটেস্টিং, আধো হাসা এবং আধা প্রতিবাদ। হাফ স্মাইলিং অ্যান্ড হাফ প্রোটেস্টিং, এটা একটু খেয়াল করবি। ইট শোজ স্যার মোহনলালস পাজলড স্টেট অফ মাইন্ড। এটা দ্বারা কী বোঝা যাচ্ছে না, সে যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে, অর্থাৎ সে কী করবে আর বুঝতে পারছে না। অ্যাট দ্য সেম টাইম হি ইজ স্মাইলিং, হাফ স্মাইলিং অ্যান্ড হি ইজ অলসো প্রোটেস্টিং। সে হাসছে আবার প্রতিবাদও করছে। কেন? হি ওয়াজ স্মাইলিং বিকজ হি ওয়াজ হ্যাপি টু হ্যাভ গট টু ইংলিশ সোলজার্স অ্যাজ হিজ কম্পেনিয়ন। কারণ সে আনন্দিত বা খুশি এই কারণে যে এতক্ষণ ধরে সে যে ভাবছিল যে তার যাত্রাকালে কোনো ইংরেজ সঙ্গীর সঙ্গে সে অক্সফোর্ড বা লন্ডনের গল্প করবে, সেটা যেহেতু সে পেয়েছে দুজন ইংরেজকে, সেই জন্য সে আনন্দিত। দ্যাটস ওয়াই হি ইজ হাফ স্মাইলিং। অ্যাট দ্য সেম টাইম হি ইজ অলসো প্রোটেস্টিং। হি ওয়াজ অ্যাবাউট টু প্রোটেস্ট বিকজ হি হ্যাড ওভারহার্ড দ্য সোলজার্স কল হিম নিগার অ্যান্ড প্ল্যান টু গেট হিম আউট। এবং একই সঙ্গে সে এটাও শুনেছিল যে ওই সৈনিকরা তাকে কৃষ্ণাঙ্গ বলছে এবং তাকে এই কামরা থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছে। হি কুড নট মেক আপ হিজ মাইন্ড হোয়েদার হি উড ওয়েলকাম দ্য সোলজার্স অর হি উড প্রোটেস্ট এগেনস্ট দেয়ার হটিনেস। তাই সে ঠিক করতে পারছিল না যে ওই ইংরেজ সৈনিকদের সে স্বাগত জানাবে নাকি তাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। অর্থাৎ স্যার মোহন অন্যান্য ভারতবাসীদের যে চোখে দেখে, বর্তমানে ইংরেজ সৈনিকরা কিন্তু স্যার মোহনকে সেই চোখেই দেখছে, অ্যান্ড দে আর ট্রিটিং হিম ইন দ্য সেম ওয়ে অ্যাজ স্যার মোহনলাল ট্রিটস দ্য ইন্ডিয়ানস। রিজার্ভড, ইয়েল্ড বিল। এটা সংরক্ষিত রয়েছে, বিল চিৎকার করে বলল। জানতা, রিজার্ভড, আর্মি ফৌজ, এক্সক্লেমড জিম, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট। তারপরে জিম তার খাকি পোশাকের দিকে আঙুল দেখিয়ে বলল, জানতা, রিজার্ভড, তুমি কি জানো এটা সংরক্ষিত আসন? আর্মি ফৌজ, সেনাবাহিনীর ফৌজের জন্য এটা সংরক্ষিত। একদম যাও, গেট আউট, এখান থেকে একদম বেরিয়ে যাও এখান থেকে। তো আমরা কী দেখলাম, দুজনের নাম এখানে আমরা জানতে পারলাম, একজনের নাম বিল এবং আরেকজনের নাম জিম। এবং তারা মোহনকে দেখে কিনা অন্যান্য ভারতবাসীদের মতোই মনে করলো, এবং তাই যেহেতু সে বুঝতে পারে তাই এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজেই বললো, জানতা মানে তুমি কি জানো, আর একদম যাও মানে এখান থেকে বেরিয়ে যাও। এগুলো কিন্তু তারা হিন্দিতেই বলল, লোকাল ল্যাঙ্গুয়েজেই বলল। I say surely, protested Sir Mohan in his Oxford accent.
আমি নিশ্চয়ই বলছি স্যার মোহন তার অক্সফোর্ডের যে ইংরেজের যে অ্যাকসেন্ট সেরকম উচ্চারণে প্রতিবাদ করে বললেন। দ্য সোলজার্স পজড। এটা শোনার পরে ইংরেজ সৈন্যরা একটু থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। ইনএব্রিয়েটেড মিন্স ড্রাঙ্ক, অর্থাৎ মাতাল। কিন্তু যেহেতু তারা মদ্যপান করেছিল, এই অবস্থায় তারা তাদের কানের ওপরে আস্থা রাখবে বলে মনে করলো না, অর্থাৎ তাদের কানের ওপর আস্থা রাখাটা সমীচীন বোধ হলো না। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। ঠিক সেই সময় ইঞ্জিনে হুইসেল বাজলো আর ট্রেনের যে গার্ড তার সবুজ ফ্ল্যাগ নাড়ল, অর্থাৎ ট্রেন যাবে বলে ঠিক হলো। কারণ এই পর্যন্ত কী দেখলাম না, আফটার দ্য সোলজার্স noticed the vacant berth, they finally opened the door of the compartment where Sir Mohan was standing or sitting with a half smile and half protest in his face. অর্থাৎ ওই সৈনিকরা, ওই যে দুজন সৈনিক, তারা একটা ফাঁকা কম্পার্টমেন্ট বা বার্থ দেখার পরে সেখানে এসে যখন দরজা খুলল, তারা স্যার মোহনকে দেখতে পেল। আর তার মুখটা কেমন ছিল? অর্ধেক হাসি এবং অর্ধেক প্রতিবাদ মেশানো। They used some Hindi words to make Sir Mohan understand that they belonged to the army and the compartment was reserved for them. তারা কিছু হিন্দি মিশ্রিত শব্দে স্যার মোহনকে বোঝাতে চাইল যে তারা সৈন্যদলের অন্তর্গত এবং কামরাটা তাদের জন্য সংরক্ষিত। One of the soldiers ordered Sir Mohan to get out. First in Hindi and then in English, presuming at first that Sir Mohan did not know English. একজন সৈনিক প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে স্যার মোহনকে যাওয়ার হুকুম দিলেন, এই ভেবে যে তিনি হয়তো ইংরেজি জানেন না। বাট স্যার মোহন প্রোটেস্টেড অ্যাট দেয়ার মিসবিহেভিয়ার ইন হিজ অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু স্যার মোহন তার এই প্রতিবাদ জানালো কীভাবে না, অক্সফোর্ডের ইংরেজিতে তাদেরকে সেই প্রতিবাদটা জানালো। দ্য সোলজার্স হল্টেড ফর এ হোয়াইল, বাট দে ওয়ার ড্রাঙ্ক অ্যান্ড শো পেড লিটল হিড টু স্যার মোহনস ইংলিশ অ্যাকসেন্ট। কিন্তু মাতাল থাকার জন্য তারা স্যার মোহনের ইংরেজির উচ্চারণ তার প্রতি বেশি পাত্তা দিল না। অ্যান্ড ইন দ্য মেন টাইম দ্য ট্রেন গেভ আ হুইসেল, এবং ইতিমধ্যে ট্রেনটার হুইসেল বেজে গেল, অর্থাৎ ট্রেন যাবে বলে তৈরি। They picked up Sir Mohan's suitcase and flung it on the platform. এখানে একটা জিনিস হয়েছে দেখো, ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। এটা দ্বারা কী বোঝাচ্ছে? Sir Mohan did not protest against the English soldiers in his mother tongue. অর্থাৎ স্যার মোহন কিন্তু যে ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সেটা কিন্তু তার মাতৃভাষায় করেনি। কিসে করেছিল? না, ইংরেজিতে করেছিল। And it is clear that he did not accept anything Indian, neither any good sense nor any cultured sobriety restrained him from using his mother tongue. তার কাছে ভারতের কোনো কিছুই ভালো নয় বা গ্রহণযোগ্য নয়। It was his sheer arrogance and immense hatred for Hindustani that prompted him to use English, in spite of the fact that those English soldiers understood Hindi as the language of the natives and used it while dealing with a native like Sir Mohan. কেবলমাত্র ঔদ্ধত্য এবং হিন্দি ভাষা প্রতি তার যে ঘৃণা, এই কারণেই কিন্তু তিনি
ইংরেজির ভাষা ব্যবহার করেছিলেন ওই যখন ইংরেজ সৈনিকদের সঙ্গে কথা বলছিলেন তখন। কারণ আমরা এটা জানি যে ওই সৈনিকরা ইংরেজ হলেও তারা কিন্তু হিন্দি বুঝতো এবং তারা স্যার মোহনের মতো একজন দেশীয় ব্যক্তির সঙ্গে কথা বলার সময় হিন্দি ভাষার ব্যবহার করেছিল। কিন্তু তা সত্ত্বেও স্যার মোহন কিন্তু শুধুমাত্র ঔদ্ধত্য এবং হিন্দি ভাষা ব্যবহার করবে না বলেই কিন্তু ইংরেজি ভাষায় তাদের সঙ্গে কথা বলেছিল বা তার বিরক্তিটা প্রকাশ করেছিল। লেটস কন্টিনিউ। They picked up Sir Mohan's suitcase and flung it on to the platform. তারা স্যার মোহনের সুটকেস তুলে নিল এবং প্ল্যাটফর্মে নিক্ষেপ করল। দেন ফলোড হিজ থার্মোফ্লাক্স, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস। এবং তারপর একে একে স্যার মোহনের ফ্লাস্ক, ব্রিফকেস, বিছানাপত্র এবং দ্য টাইমস পত্রিকাটা নিক্ষেপ করল। দ্য টাইমস, যে টাইমস পত্রিকার সাহায্যে তিনি কোনো ইংরেজদের সঙ্গে কথোপকথন শুরু করবেন বলে ভেবেছিলেন, সেটাকে তারা বাইরে নিক্ষেপ করে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ, দ্যাট মিনস ভেরি অ্যাংরি। অর্থাৎ স্যার মোহন খুব রেগে গেলেন বা খুব ক্ষেপে গেলেন এইবারে। প্রিপস্টারাস হি সাউটেড, হোর্স উইথ অ্যাঙ্গার। তারপর তিনি রেগে কর্কশ কণ্ঠে চিৎকার করে বললেন, অযৌক্তিক, একদম অর্থহীন আমাকে এখান থেকে বের করে দেওয়া। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড। গার্ড, গার্ড, আমি তোমাদের গ্রেপ্তার করাবো। গার্ড, গার্ড কোথায়, গার্ড কোথায়? বিল অ্যান্ড জিম পজড এগেন। বিল আর জিম আবার থেমে গেল। ইট ডিড নট সাউন্ড লাইক ইংলিশ, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম। এটা শোনার পরে তাদের মনে হলো ভাষাটা ইংরেজি বটে, কিন্তু এটা এতটাই বিশুদ্ধ ইংরেজি যে তাদের কাছে এটা বেশ বাড়াবাড়ি বলে মনে হলো। অর্থাৎ হিয়ার দ্য কিংস সাজেস্ট দ্য কিংস ইংলিশ, দ্যাট মিনস দ্য ভেরি কারেক্টেড স্পিচ ইন ইংলিশ। এখানে কিংস বলতে বোঝানো হয়েছে যে একদম শুদ্ধ যে ইংরেজি উচ্চারণ সেটা, অর্থাৎ অক্সফোর্ড অ্যাকসেন্টের যে ইংলিশ সেটার কথা এখানে বলা হয়েছে। সৈনিকরা কী শুনলো? স্যার মোহন বেশ একদম শুদ্ধ যে ইংরেজির যে অ্যাকসেন্ট, অর্থাৎ অক্সফোর্ড ইংরেজির যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে সে কথা বলছে। দ্য ইংলিশ সোলজার্স ওয়ার টু ড্রাঙ্ক টু গিভ অ্যাটেনশন টু দ্য ফর্মাল আপার ক্লাস অক্সফোর্ড অ্যাকসেন্টেড ইংলিশ স্পোকেন বাই স্যার মোহন। কিন্তু ওই মত্ত ইংরেজরা, এই যে ইংরেজ সৈনিকরা, তারা যে অক্সফোর্ড অ্যাকসেন্টের উচ্চ সম্প্রদায়ের যে ইংরেজি স্যার মোহন বলছে তার প্রতি কোনো পাত্তা দিল না। Being ordinary soldiers used to colloquial English, they did not understand Sir Mohan's accent or words. আর যেহেতু তারা সাধারণ ইংরেজ ছিল, কোনো উচ্চ সম্প্রদায়ের ইংরেজ ছিল না, তাই অক্সফোর্ড অ্যাকসেন্টের যে ইংরেজি তারা কিন্তু সেটা বুঝলো না। Keep your ruddy mouth shut, and Jim struck Sir Mohan flat on the face. তোমার এই জঘন্য মুখটা বন্ধ রাখো। এবং জিম সরাসরি স্যার মোহনের মুখে আঘাত করল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল অ্যান্ড দ্য ট্রেন বিগেন টু মুভ। ট্রেনটি আর একটা ছোটো হুইসেল দিল এবং তারপরে চলতে শুরু করলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। ওই সৈনিক দুজন স্যার মোহনকে বাহুতে ধরল এবং তাকে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলল। হি রিলড ব্যাকওয়ার্ডস, ট্রিপড অন হিজ বেডিং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস। তারপর স্যার মোহন পিছনের দিকে গড়াতে গড়াতে তার যে বেডিং ছিল তার উপরে হুঁচুট খেয়ে ল্যান্ডেড অন দ্য সুটকেস, তার সুটকেসের উপরে গিয়ে পড়লেন। টোটেলো, দ্যাট মিনস গুড বাই বা বিদায়, আবার দেখা হবে। Sir Mohan's feet are glued to the earth and he lost his speech. এরকম একটা ঘটনা যে ঘটতে পারে তিনি কখনো স্বপ্নেও ভাবেননি, কিন্তু এটা যখন ঘটলো তখন যেন তার পা মাটিতে আটকে গেল, তার আর কথা বলার ক্ষমতাও ছিল না।
He stared at the lighted windows of the train going past him in quickening tempo. গতি বাড়িয়ে ট্রেনটা যখন তাকে অতিক্রম করে যেতে লাগলো, তিনি তাকিয়ে রইলেন ট্রেনের যে আলোকিত জানালা সেগুলোর দিকে। The tail end of the train appeared him with red light. ট্রেনটার শেষ অংশে এসে পড়ল, সঙ্গে লাল আলো। And the guard standing on the open doorway with the flags in his hands. আর কি দেখলো না, খোলা দরজার সামনে হাতে পতাকা সমেত দাঁড়িয়েছিল ওই ট্রেনের গার্ড। In the interclass Janana compartment was Lakshmi, fair and fat, on whose nose the diamond nose ring glistened against the station lights. আর তিনি কী লক্ষ্য করলেন না, আন্তঃশ্রেণী মহিলা কামরায় ছিলেন মোটাসোটা ফর্সা লক্ষ্মী, যার হিরে বসানো নাকছাবিটা স্টেশনের আলোকেতে চকমক করছিল। Her mouth was bloated with bitter saliva, which she had been storing up to spit as soon as the train had cleared the station. Bloated, that means swollen, অর্থাৎ স্ফীত হয়ে উঠল। বিটল স্যালিভা, পানের পিক বা লালা, মুখের মধ্যে যে পান চিবানোর ফলে যে লালা জমে সেই পানের পিক। Her mouth was bloated with bitter saliva, which she had been storing up to spit as soon as the train had cleared the station. ট্রেনটা স্টেশন অতিক্রম করলেই ফেলবেন বলে জমিয়ে রাখা পানের পিকে তার মুখটা ফুলে উঠেছিল। As the train sped past the lighted part of the platform, যখন ট্রেনটা স্টেশনের আলোকিত অংশটুকু পার হয়ে এলো, Lady Lal spat and set a jet of red dribble flying across like a dart. অর্থাৎ যেমনি স্টেশনে আলোকিত অংশটা পার করল ট্রেন, অমনি মুখের মধ্যে যে পানের পিকটা জমিয়ে রেখেছিল এতক্ষণ শ্রীমতীলাল, সেই পানের পিকটা ফেললেন। আর সেটা কেমনভাবে গেল না, তীরের মতো, লাইক এ ডাট। ডাট মিন্স, ডাট মানে তীরের মতো বা বানের মতো, ফিনকি দিয়ে সেই পানের পিকটা উড়ে গেল। তাহলে একদম শেষ পার্টে আমরা কি দেখলাম, দ্য আইরনিক্যাল টুইস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মেক্স দ্য স্টোরি কর্মা ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড জাস্টিফাইড। স্যারমোহন looks down upon dirty and vulgar Indian people. He hates Indian culture and his nasty native wife. আমরা কি দেখেছিলাম না, স্যারমোহন নোংরা এবং নিচু জাতের যে ভারতীয় তাদেরকে ঘৃণা করতেন, এবং তিনি ভারতীয় সংস্কৃতি এবং তার জঘন্য যে স্বদেশী স্ত্রী তাকে ঘৃণা করতেন, পছন্দ করতেন না তিনি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি he becomes just another Indian in the eyes of the British soldiers. কিন্তু আমরা গল্পের শেষে কী দেখলাম, ওই যে বর্বর ইংরেজ সৈনিক, তাদের চোখে তিনি সেরকমই একজন ভারতীয় হয়ে উঠলেন। তার চোখে অন্য ভারতীয় ঠিক যেরকম, সেরকমই ইংরেজদের চোখেও বা ইংরেজ সৈনিকদের চোখে তিনিও একজন সাধারণ ভারতীয় হিসেবেই পরিগণিত হলেন। হি ইজ থ্রোন আউট অফ দ্য ট্রেন, হিজ ফিট get glued to the earth and he loses his speech. তাকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হলো, তার পা যেন মাটিতে আঠার মতো আটকে গেল এবং তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন। বাট অন দ্য আদার হ্যান্ড, লক্ষ্মী সিটস ইন ইন্টারক্লাস জিরানা কম্পার্টমেন্ট। কিন্তু আমরা অন্যদিকে কী দেখলাম, লক্ষ্মী সে মহিলা কামরায় বসে রয়েছে। Her diamond nose ring sparkles against the station lights, indicating his victory. আর স্টেশনের আলোতে তার যে নাক ছাবিটা জ্বলজ্বল করছে তা কিন্তু তার জয়েরই ইঙ্গিত প্রকাশ করছে। She throws a jet of red dribbled like a dart
and the red dribble seems to hit the vain aristocracy of স্যারমোহন। আর একদম লাস্ট লাইন আমরা কি দেখলাম না, মুখে যে পানির পিকটা জমিয়ে রেখেছিল এতক্ষণ শ্রীমতীলাল, যেমনি ট্রেনটা স্টেশন অতিক্রম করলো অমনি যে আলো অংশটা অতিক্রম করলো তখনই পানের পিকটা ফেললেন এবং সেটা যেন তীরের মতো ফিনকিতে বেরোলো। এটা দ্বারা কী বোঝানো হচ্ছে না, ওই পানের পিক যেন স্যার মোহনের যে নকল আভিজাত্য সেই অহংকারকে, আভিজাত্যের যে অহংকার সেটাকে আঘাত করলো বলে মনে হলো ওই তীরটা গিয়ে। ইন আ টুইস্ট লক্ষ্মী দ্য মিক অ্যান্ড দ্য উইন্স অ্যান্ড দ্য অ্যারোগ্যান্ট মোহন গেটস ডিফিটেড। এখন আমরা কী দেখলাম শেষের একদম গল্পে অংশে এসে যে অপ্রত্যাশিতভাবে যে বিনয়ী এবং খুবই সাধারণ মানের লক্ষ্মী বীরের মতো জয় হয়ে উঠল এবং উদ্ধত স্যার মোহনলাল পরাজিত হল। তাহলে আজকে আমরা যে পার্টটা পড়লাম সেই পার্টে কী শিখলাম? স্যার মোহন ওয়াজ টু ট্রাভেল ইন আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট ইন ট্রেন টু সামহার। স্যার মোহন ট্রেনে করে কোথাও একটা যাবেন এবং তার জন্য তিনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তিনি তার সংরক্ষণটা করেছিলেন। ইট ওয়াজ এ নাইস টাইম ফর হিম টু গেট আ চান্স অফ আ কনভারসেশন উইথ সাম ইংলিশ কো প্যাসেঞ্জার্স। এবং তার কাছে মনে হয়েছিল এটা একটা বেশ ভালো সুযোগ, যে সময় তিনি বেশ ইংরেজ সঙ্গীর সঙ্গে একটু গল্প করতে পারবেন। হ্যাবিচুয়ালি হি ওয়াজ ডিসএগ্রেবল, ডিসগাস্টফুল টু দ্য ইন্ডিয়ানস অ্যান্ড দ্য প্রোডাকশনস অফ দ্য কান্ট্রি। স্বভাববশত যে কোনো ভারতীয় এবং ভারতের তৈরি যে কোনো জিনিস তার কাছে ঘৃণার যোগ্য। হি হ্যাড আ ফলস ভ্যানিটি অফ ইংলিশ কালচার। তার কাছে একটা বেশ মিথ্যে বা ফাঁপা অহংকার রয়েছে। কার প্রতি? না, ইংরেজদের যে সংস্কৃতির প্রতি তার একটা ফাঁকা অহংকার রয়েছে। দ্যাট হি হ্যাড অ্যাকোয়ার্ড হোয়েন হি ওয়াজ ইন ইংল্যান্ড ফর 5 years। মানে এটা তিনি কখন রপ্ত করেছিলেন? না, যে 5 বছর তিনি লন্ডনে পড়াশোনা করেছিলেন তখন তিনি এইগুলো রপ্ত করেছিলেন, এই অহংকারটা। বাট সিইং দ্য এমটি কম্পার্টমেন্ট হি ওয়াজ ডিসার্টেন্ড টু ট্রাভেল অ্যালোন। কিন্তু যখন সে কম্পার্টমেন্টে উঠে দেখলো যে সে একা, তার হৃদয়টা ভেঙে গেল। বাট অ্যাজ সুন অ্যাজ হি স দ্য ইংলিশ সোলজার্স ট্রোজিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, হিজ ফেস lit up in the hope of a heartful conversation about his old darling place of fair England. যখন সে দেখলো যে দুজন ইংরেজ সৈনিক এদিকেই আসছেন বোঝা নিয়ে তার কামরার দিকে, তখন তার মুখটা কিন্তু আশায় উজ্জ্বল হয়ে উঠল যে এইবারে তাদের সঙ্গে একটা বেশ জমাটি আড্ডা হবে। কি নিয়ে? তার যে স্বপ্নের ইংল্যান্ড সেটা নিয়ে। ইভেন হি ওয়াজ প্রিপেয়ার্ড টু ইনভাইট দ্য ইংলিশ সোলজার্স in each compartment and make necessary arrangements with the guard for them. এবং তিনি এও ঠিক করে নিলেন যে তিনি ওই ইংরেজ সৈনিকদের তার কামরায় আমন্ত্রণ জানাবেন এবং তাদের যা যা দরকার তা তিনি গাড়ির কাছ থেকে করিয়ে নেবেন, ব্যবস্থা করিয়ে নেবেন। বাট দ্য সিচুয়েশন রিভার্সড। কিন্তু কী হলো? পরিস্থিতি উল্টো হয়ে গেল। দ্য ইংলিশ পিউপিল হুম হি ওরশিপড সো মাচ called him a Negro and decided to turn him out from the compartment. কিন্তু ওই যে ইংরেজ যাদেরকে সে এত পুজো করতো, শ্রদ্ধা করতো, তারা তাকে কী বললো? না, নিগ্রো বললো, অর্থাৎ কৃষ্ণাঙ্গ বললো, এবং তাকে ওই কামরা থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। স্যার মোহন ট্রাইড ইন ভেইন টু ডিসকারেজ দেম। তাদেরকে এটা থেকে বিরত করতে তিনি চেষ্টা করলেন, কিন্তু সেটা কাজে এলো না। দ্য রাউডি সোলজার্স ওয়াজ ডিপ ইয়ার টু হিম। তারা তার কথাটা কানে নিল না। দে ফ্লাং আউট হিজ সুটকেস, থার্মোফ্লাক্স, ব্রিফকেস, বেডিং অ্যান্ড দ্য টাইমস অ্যান্ড স্ল্যাপড হিম অন হিজ ফেস। তারা তার যে সুটকেস, থার্মোফ্লাস্ক, বাক্স মানে ব্রিফকেস, বিছানাপত্র এবং তার অহংকারের প্রতীক যে দ্য টাইমস পত্রিকা সেটাকে তারা বাইরে ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড স্ল্যাপড হিম অন হিজ ফেস, এবং তাকে তার মুখে আঘাত করলো। At last, unexpected to all, he was flung out of the train by the horns. এবং সবাইকে অবাক করে দিয়ে সবশেষে কী হলো? না, তার হাত ধরে তাকে
ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। হি রিলড ব্যাকওয়ার্ডস, ট্রিপড অন হিজ বেডিং অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস। সে গড়াতে গড়াতে পিছন দিকে বিছানার উপরে গিয়ে তার যে বেডিং সেখানে হোঁচট খেয়ে তার সুটকেসের উপরে গিয়ে পড়ল। হি গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড ওয়াচ স্পিচলেস। তার পা যেন মাটিতে আটকে গেল এবং সে বাকরুদ্ধ হয়ে গেল, কারণ এরকম যে ঘটতে পারে সে কখনো স্বপ্নেও আশা করেনি। দ্য ট্রেন পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। আর তার সামনে দিয়ে ট্রেনটা দ্রুত গতিতে চলে যেতে লাগলো। দ্য সিচুয়েশন প্রুভড আইরনিক্যাল টু হিম। এবং এই পরিস্থিতি তার কাছে একটা বিদ্রুপাত্মক বলে মনে হলো। হি বিকাম আ প্রে টু হিজ ফেট। সে তার ভাগ্যের শিকার হলো। হিজ এভার লাভড অ্যান্ড ওরশিপড ইংলিশ পিপল অ্যান্ড কালচার ব্রোক ডাউন হিজ ইগোটিস্ট সেলফ। তার যে প্রিয় এবং আরাধ্য ইংরেজরা এবং তাদের যে সংস্কৃতি কী করলো না, তার যে ভণ্ড আত্মাভিমান ছিল সেটাকে ভেঙে দিল। Thus he suffered humiliation that he could never imagine. এবং এইভাবে সে এমন অপমান ভোগ করলো যেটা সে কখনোই আশা করেনি বা স্বপ্নেও ভাবেনি। Now we will see what kind of lessons are there to be taught from such stories as karma by খুশবন্ত সিং। আমরা এই খুশবন্ত সিংয়ের যে কর্মা বলে গল্পটা, সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। In খুশবন্ত story karma, the excessive arrogance of Sir Mohanlal dragged him down to the point of humiliation and destruction of his self-pride. এই গল্পে আমরা কি দেখলাম না, স্যার মোহনলালের যে মাত্রাতিরিক্ত ঔদ্ধত্য তাকে টেনে নামিয়েছিল অপমানের জায়গায়, এবং তার স্বার্থপর যে অহংকার সেটা ধ্বংসের জায়গায়। হি ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু বি ফরগেটফুল অ্যাবাউট হিজ ওন কান্ট্রি অ্যান্ড কালচার বাই ব্লাইন্ডলি ইমিটেটিং দ্য ব্রিটিশ। তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন নিজের দেশ এবং সংস্কৃতিকে ভুলে যেতে ইংরেজদের অন্ধভাবে অনুকরণ করে। দ্যাট ভেরি আনন্যাচারাল হেটফুল স্ল্যাবিশ মেন্টালিটি শুড বি পানিশড। এই ধরনের অস্বাভাবিক যে ঘৃণ্য দাসত্বমূলক মানসিকতা শাস্তি পাওয়াই উচিত। আউট অফ হিজ প্রাইড হি ইভেন নেগলেক্টেড দ্য স্যাক্রেড রিলেশনশিপ অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। এবং এই তার অহংকারের বশেই কিন্তু তিনি স্বামী স্ত্রীর যে পবিত্র সম্পর্ক সেটাকেও তিনি উপেক্ষা করেছিলেন। So when he was thrown out of the first class compartment by the British soldiers, it seems that he had got the fruit of his own karma. তাই ইংরেজ সৈনিকরা যখন তাকে প্রথম শ্রেণী কামরা থেকে ছুঁড়ে ফেলে দিল, তখন মনে হলো যেন তিনি তার নিজের কর্মেরই ফল পেয়েছেন। Again, the mentality of the British had about the Indians was inhuman and barbaric in nature. আর ভারতীয়দের প্রতি ইংরেজদের যে মানসিকতা সেটা ছিল অমানবিক এবং বর্বরতার প্রতীক। So, the title karma refers to the fruit of one's action that determines one's destiny. অর্থাৎ কোনো ব্যক্তির কার্যকলাপ তার নিয়তি নির্ধারণ করে, এবং এই জন্যই কী হয়েছে, দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। So that's all for karma. Thank you.